Dear student, welcome to my YouTube tutorial master. দেখো তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার নিয়ে এলাম, ফান্ড ফ্লো স্টেটমেন্ট। দেখতে পাচ্ছ আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করিয়েছি, এটা হচ্ছে ফান্ড ফ্লো স্টেটমেন্ট। স্বাভাবিক ব্যাপার, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ফান্ড ফ্লো স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে কি পার্থক্য আছে। আমরা ফান্ড ফ্লো স্টেটমেন্ট করেছি, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেছি, তো ফান্ড ফ্লো স্টেটমেন্ট করব। আচ্ছা, তোমাদের প্রথমেই বলে দিই যে ফান্ড ফ্লো স্টেটমেন্টের এটা কি, দি স্টেটমেন্ট হুইচ শোজ ডিফারেন্ট সোর্সেস অ্যান্ড ইউজেস অফ ফান্ডস ইজ নোজ অ্যাজ ফান্ড ফ্লো স্টেটমেন্ট। দেখো, ডিফারেন্ট সোর্সেস এবং ইউজেস, আমি যখন ফান্ড ফ্লো স্টেটমেন্ট করব, দেখবে তোমাদের এই যে ফান্ড ফ্লো স্টেটমেন্ট, এখানে একটা সোর্স আছে। সোর্স মানে হচ্ছে টাকা কোত্থেকে আসছে, তুমি ইনকাম বলতে পারো। আর একটা অ্যাপ্লিকেশন আছে, মানে কি তুমি কিভাবে খরচ করছো। এইটা হচ্ছে ফান্ড ফ্লো স্টেটমেন্টে তোমাদের করতে হয়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা করতে হয় না। তার পরিবর্তে কি করতে হবে, দি স্টেটমেন্ট হুইচ ইজ প্রিপেয়ার টু ডিটারমিন দি প্রফিট অর লস অফ এ স্পেসিফিক অ্যাকাউন্টিং ইয়ার। কোনো একটা বিশেষ অ্যাকাউন্টিং ইয়ারে তোমাকে কি করতে হবে, স্টেটমেন্ট বানাতে হবে। ঠিক আছে, কি স্টেটমেন্ট বানাতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে। এবং আলটিমেটলি তোমাকে কি করতে হবে, স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড কম্পালসারিলি অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013। 2013তে বলেছে তোমার 2013 কোম্পানিজ অ্যাক্টে বলা হয়েছে যে স্টেটমেন্ট তোমাকে করতেই হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে, কিন্তু ফান্ড ফ্লো স্টেটমেন্টে কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। তুমি করতেও পারো, নাও করতে পারো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এই যে আমি এখানে দেখাচ্ছি যে তোমার এই স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, এটা তৈরি করতে হয় তোমার ফান্ড ফ্লো স্টেটমেন্টে, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা তৈরি করতে হয় না। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে যে ফান্ড ফ্লো স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি। আবার বলছি, আরেকটি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এই যে ফান্ড ফ্লো স্টেটমেন্টটা আমরা দেখলাম যে সোর্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশন বের করতে হচ্ছে এবং দুটো সাইড মিলে যাবে, সেইটাই যেমন একদিকে সত্য, তেমনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু ক্লোজিং ক্যাশটা বেরোবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে ক্লোজিং ক্যাশটা বেরোবে। ঠিক আছে, এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নেই। তাহলে এই হচ্ছে তোমাদের পার্থক্য, ফান্ড ফ্লো এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল পার্থক্য। এছাড়া আরও কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। আচ্ছা, এইবার কি বের করতে বলেছে এখানে ফান্ড ফ্লো স্টেটমেন্ট, দেখো বের করতে বলেছে। এই হচ্ছে শিডিউল 3 অনুযায়ী তোমার ব্যালেন্স শিট দিয়েছে। আর এই অ্যাডিশনাল ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি লিখেছে, প্রিপেয়ার ফান্ড ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল অফ দি কোম্পানি। দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে ফান্ড ফ্লো স্টেটমেন্ট, আর একটা বলেছে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কত মার্কস দিয়েছে, 15 মার্কস। একটা জিনিস তোমাকে বলে রাখি, যদি এই পার্টটা নাও দেয় যে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলেও তোমাকে বানাতে হবে। ঠিক আছে, তাহলেও তোমাকে বানাতে হবে। তাহলে আমি প্রথমে ওইটা বানিয়ে নিই, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। দেখো এই যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, আমি এটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা কীভাবে বানাবে, ছকটা মনে রাখবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে মনে এসে যাবে। যেহেতু এখানে শিডিউল 3 অনুযায়ী আছে, তার জন্য এখানে ব্যালেন্স শিটটা অন্যরকম দেখতে পাচ্ছ, এইরকম ব্যালেন্স শিট। যদি শিডিউল 6 অনুযায়ী হতো, তাহলে আমরা আগে দেখেছি নর্মাল ব্যালেন্স শিট। এখন এইরকমই ব্যালেন্স শিট দেবে, যেহেতু কোম্পানি পার্টনারশিপ ফার্ম হলে এরকম ব্যালেন্স শিট না দিয়ে নর্মাল ব্যালেন্স শিটও দিতে পারত। আচ্ছা, এবার দেখো তাহলে এটা কিভাবে করব। আমি জানি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এটা তোমরা সবাই জানো, কারণ আমি যখন তোমাদের রেশিও অ্যানালিসিস করিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, একটা যে কোনো বিজনেসে যে ক্যাপিটালটা খাটছে সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এইবার দেখা যায় কারেন্ট অ্যাসেট, তাহলে তোমাকে বের করতে হবে কারেন্ট অ্যাসেট কি কি আছে। দেখো
এখানে কারেন্ট অ্যাসেটের মধ্যে পাবে কারেন্ট অ্যাসেট, তাই না, এর মধ্যে পাবে। যেহেতু এটা শিডিউল 3 সেই কারণে এইভাবে দেওয়া আছে, তাহলে এইভাবেই আমি করব না, কারেন্ট অ্যাসেট বলে আমি লিখব। দেখো প্রথমে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, তার মধ্যে কি থাকলো, একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, একটা হচ্ছে পার্টিকুলার্স, একটা 2018, এটা 2019 হবে, 2019, ঠিক আছে। আর এটা চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, ইনক্রিজ হলে ইনক্রিজ, ডিক্রিজ হলে ডিক্রিজ। কিভাবে ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে আমি তোমাকে অঙ্কের মাধ্যমে দেখাবো। এবার দেখো প্রথমে কারেন্ট অ্যাসেট কি আছে, স্টক। স্টক মানে হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরিকে আমরা স্টক বলে থাকি, ঠিক আছে। সেটা ওপেনিং হতে পারে, ক্লোজিং হতে পারে। এখানে ক্লোজিং ইনভেন্টরিটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ছে। দেখো স্টক কত আছে তুমি দেখে নাও, 1,90,000 আর 1,93,000, 1,90,000, 1,93,000 লিখলাম। এইবার দেখো আমি দেখবো যে পরের বছর বেশি না আগের বছর বেশি। যদি পরের বছর বেশি হয় তাহলে কি বলবো, এটাকে ইনক্রিজ হচ্ছে। এখানে দেখো 1,93,000, এখানে 1,90,000, তার 3,000 টাকা ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজের ঘরে লিখলাম। এইখানে ক্ষেত্রে কিন্তু আমি ব্ল্যাঙ্ক করে রাখলাম, অর্থাৎ কিছু নেই। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই বলবে কিন্তু। তারপর দেখো ট্রেড রিসিভেবল, এই ট্রেড রিসিভেবল বলে একটা আইটেম আসছে, তার মধ্যে কি কি থাকে, তার মধ্যে থাকে বিলস, রিসিভেবল আর হচ্ছে ডেটার্স, সানডে ডেটার্স, ঠিক আছে, সানডে ডেটার্স আর বিলস রিসিভেবল। তাহলে এইটা যখনই থাকবে ট্রেড রিসিভেবল, তার মানে বুঝতে হবে তোমাকে যে শিডিউল 3 অনুযায়ী ব্যালেন্স শিট দেওয়া আছে। তাহলে কোথায় পাবো ওটা, ওটা পাবো নোটস টু অ্যাকাউন্ট। নোটস টু অ্যাকাউন্টে যাই, দেখো এখানে কত নম্বর দেওয়া আছে, 3 নম্বর। এটা ওয়ার্কিং নোট, আমরা জানি নোট নাম্বার। এই 3 নম্বরে যখন যাব, দেখো দেখতে পাচ্ছ যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট না, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমরা কি পেলাম যে ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল, ঠিক আছে। ট্রেড রিসিভেবল পেলাম। এই ট্রেড রিসিভেবল দেখো ডেটার্স আছে কত, 60,000 আর 90,000, তাই ডেটার্সের ঘরে লিখি 60,000, 90,000 হলো। আর বিলস রিসিভেবল কত আছে, 26,000 আর 15,000, 26,000 দেখতে পাচ্ছ, আর 15,000, ঠিক আছে এই অবধি। এইবার দেখি ইনক্রিজ না ডিক্রিজ বলো দেখি তোমরা। ডেটার্সের ক্ষেত্রে 60,000 ছিল, এখন 90,000 হয়েছে, ইয়েস ইউ আর রাইট, অর্থাৎ 30,000 টাকা কিন্তু ইনক্রিজ করলো। আবার দেখো বিলস রিসিভেবলের ক্ষেত্রে 26,000 ছিল, 15,000 হয়েছে, তার মানে ডিক্রিজ করেছে কত, 26 থেকে 15 বাদ দাও, 11,000 টাকা ডিক্রিজ করেছে, দেখতে পাচ্ছ। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার দেখো আমাদের লাস্ট আইটেম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাংক। এইটা কার আন্ডারে যাবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে যাবে। যখন তোমরা কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস করবে সেখানে পেয়েছো, এবং সব জায়গায় তোমরা এটা পাবে যে এইভাবে তোমাকে করতে হবে ব্যালেন্স শিটটা। এটা কি আছে, যেহেতু বলে দেওয়া আছে 3 নম্বরটা কিন্তু এইখানে, হ্যাঁ খেয়াল রাখবে। আর এইটা হচ্ছে দেখো 30,000 আর 5,500, 30,000 ও 30,500, 30,500 আর 5,500, এটা কমে গেছে, তার মানে হচ্ছে আমার ডিক্রিজের দিকে হবে 25,000। তাহলে এই অবধি সবাই বুঝতে পেরেছো। টোটাল কত হলো, তুমি এইগুলো টোটাল করে দাও, তাহলে কারেন্ট অ্যাসেট টোটাল পেয়ে গেলাম। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করো, 1,90,000, 60,000, অ্যাড হচ্ছে 26,000, অ্যাড হচ্ছে 30,500, 30,500, 3,06,500, 3,06,500, ঠিক আছে। এটাও সিমিলারলি ক্যালকুলেট করলে 3,03,500, 3,03,500, এই অবধি তোমাদের হয়ে গেল। এইবার চলে আসি কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কোথায় পাবো, তোমার লায়াবিলিটিতে পাবো, অর্থাৎ ব্যালেন্স শিটের লায়াবিলিটি অংশে পাবো। দেখো কারেন্ট লায়াবিলিটি, ট্রেড পেয়েবল, ট্রেড পেয়েবলের মধ্যে কি আছে, সানডে ক্রেডিটার্স থাকে আর বিলস পেয়েবল থাকে। এখানে যেহেতু বিলস পেয়েবল নেই, সানডে ক্রেডিটার্স শুধু আছে, তাই সানডে ক্রেডিটার্স লিখছি, কত আছে 79,000 আর 83,000, 79,000
আর 83,000। দেখো এটাও কিন্তু বেড়ে গেল, এটা বেড়ে গেল। এখানে কিন্তু একটু মজার আছে, দেখো কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে ইনক্রিজ হয়ে গেল, আর কারেন্ট অ্যাসেট যদি দেখা যাচ্ছে পরের বছরে বেশি মানে বেড়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি ও কমে গেল। তার মানে হচ্ছে তোমার 4,000 টাকাটা ডিক্রিজের দিকে চলে গেল। অর্থাৎ আগে ছিল তোমার 79,000 আমার ধার, এখন ধারটা বেড়ে গিয়ে তোমার 83,000। তার মানে অ্যাকচুয়ালি 83,000 থেকে তুমি এটা বাদ দিলে, তার মানে অ্যাকচুয়ালি ডিক্রিজ হয়ে গেল 4,000। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাকে ধরতে হবে। তারপরে দেখো কি আছে, তোমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে 7,000 আর 15,000। 7,000 আর 15,000, এটাও কিন্তু কি করব, ডিক্রিজের ক্ষেত্রে নেব। আর রয়েছে দেখো আর কিছু আছে, প্রভিশন ফর শর্ট টার্ম প্রভিশন। দেখো আর কোথায় আছে, দেখো আরেকটা পাচ্ছ কি, দেখো এখানে শর্ট টার্ম প্রভিশন আছে। শর্ট টার্ম প্রভিশনের মধ্যে দেখো 1 নম্বর নোট লেখা আছে। তাহলে 1 নম্বর নোটে চলে যাই, নোটে গিয়ে দেখবো, দেখো প্রভিশন ফর ব্যাড ডেট, এটা কিন্তু আমরা জানি কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, এটা আমরা জানি কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, তাহলে কারেন্ট লায়াবিলিটি 13,000 আর 18,000 অনলি। ঠিক আছে, 13,000 আর 18,000 নিলাম। এটাও কমে গেছে, আমি পরের বছর দেখি বেড়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি কমে গেছে, তোমার 5,000 হলো। এইবার তুমি অ্যাডের দিক থেকে করো, 33,000 অ্যাড হলো, আর এদিকে হলো 11, 25। আমি ক্যালকুলেটারে করি তাহলে বুঝতে পারবে, 11,000 প্লাস হচ্ছে 25,000, 25,000 প্লাস হচ্ছে 4,000 প্লাস হচ্ছে 8,000, 8,000 প্লাস হচ্ছে 5,000 করলে কত হচ্ছে দেখো, 53,000, 53,000। এবার এইটাই কি বলবো, 3 নম্বরটা ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ 1 নম্বর থেকে আমি 2 নম্বর বাদ দিচ্ছি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি পেলাম এইটা আর এটা, আর এখান থেকে পেলাম এইটা। ঠিক আছে, এইবার কি করব, দেখো এই দুটো থেকে তুমি বাদ দিতে পারো, অথবা এই দুটো থেকেও বাদ দিতে পারো। ঠিক আছে, একই অ্যামাউন্ট আসবে, দেখা যাক কি হয়। এই যে আমার 53,000 বেরিয়েছিল, মাইনাস 33,000, 33,000 করলে কত হচ্ছে দেখো, 20,000 আসছে। ডিক্রিজ বেরোলো। ডিক্রিজ মানে কি, তোমার কমে গেল, অর্থাৎ এই 53,000 থেকে তুমি 33,000 নিলে, মানে বাদ চলে গেল। আবার এইখানেও যদি দেখো, তুমি যদি ওটা নাও মনে রাখতে পারো, এইদিকে দেখো তোমার 2,07,000 ছিল, 1,37,500 হলো, তার মানে অ্যাকচুয়ালি ডিক্রিজ হলো, কমে গেল। তাহলে 2,07,500 মাইনাস তোমার 1,87,500 করলে তোমার 20,000 টাকা ডিক্রিজ করলো, দেখতে পাচ্ছ ডিক্রিজ। আবার এদিকেও দেখো 33,000 ছিল, পরে 53,000, এটাও কিন্তু ডিক্রিজ করলো, এদিকে বেড়ে গেছে, এদিকে বেড়ে যাওয়া মানেই হচ্ছে ডিক্রিজ। এই যে ডিক্রিজে ঘর, এটা দেখতে পাচ্ছ ডিক্রিজে ঘর, তাই ডিক্রিজটা বেশি আছে, তাই ডিক্রিজ থেকে ডিক্রিজ বাদ দিল, ডিক্রিজ থেকে ইনক্রিজটা বাদ দিলাম, দেখতে পাচ্ছ, তাহলে ডিক্রিজ হলো। তাহলে আমি কি পেলাম, ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল পেলাম 20,000 টাকা। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। এবার আমি 2011 অনার্স এবং 2019 অনার্স, এই একই অঙ্ক এসেছিল, দেখতে পাচ্ছ, সেই অঙ্কের তৃতীয় পার্ট করছি, সেকেন্ড পার্ট। ঠিক আছে, আমি ফার্স্ট পার্ট তোমাদের দেখিয়েছি যে ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে বের করতে হয়, ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে করব। এবার চলে আসছি আমি তোমার ফান্ড ফ্লো স্টেটমেন্টে, সেটা কিভাবে বানাবো। দেখো তোমরা অ্যাডজাস্টমেন্টটা আগে দেখবে, অ্যাডজাস্টমেন্টে যেগুলো আছে সেইগুলো সাধারণত আলাদা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবে, তাহলে একটু সুবিধা হবে। দেখো আমি এই যে 2 নম্বর দেখছো তোমার বাদিকে রয়েছে, অ্যান ওল্ড মেশিন ওয়াজ সোল্ড ফর রুপিস 44,000। আমি তাহলে কি করব, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের অ্যাকাউন্ট খুলছি। ঠিক আছে, ওয়ার্কিং নোট 1 বলে পারচেস প্রাইস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটা বানাচ্ছি, তার মানে হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট। এইবার দেখো তুমি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোথায় ছিল,
তোমার অ্যাসেটের মধ্যে থাকবে, দেখতে পাচ্ছ ফিক্সড অ্যাসেটের মধ্যে ট্যাঞ্জেবল অ্যাসেট। এই ওয়ার্কিং নোটে তুমি থাকবে, ঠিক আছে, অর্থাৎ নোটস টু অ্যাকাউন্টের মধ্যে তুমি এটা পাবে, নোটস টু অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ। এইবার চলে আসি আমি, তোমার চলে আসছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। দেখো 2,40,000 টাকা কি আছে, এটা কিন্তু প্রথম বছর, খেয়াল করে দেখো। কিন্তু আমি এখানে দুটো করেছি, 2018 আর হচ্ছে 19, ঠিক আছে। এটা 2018-তে তোমার দেওয়া আছে কত, 2,40,000। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট খুলেছি, দেখো 2018 বলে লিখে দিচ্ছি সুবিধার জন্য, 2,40,000। আর তোমার আসছে 3,60,000 হচ্ছে ক্লোজিং, ঠিক আছে, এটা 2019-এ। তাহলে এই অবধি তোমরা বুঝতে পারলে। এইবার চলে আসি অ্যাডজাস্টমেন্টে। অ্যান ওল্ড মেশিন ওয়াজ সোল্ড, পুরনো মেশিন মানে ওর মধ্যেই 44,000 টাকা বিক্রি করা হয়েছে। যদি বিক্রি করা হয় তার জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সেল প্রসিড করে 44,000 টাকা আমি লিখলাম, ক্লিয়ার। এইবার দেখো বলছে রিটেন ডাউন ভ্যালু। রিটেন ডাউন ভ্যালু মানে কি, রিটেন ডাউন ভ্যালু মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে যে ব্যালেন্সটা পড়ে থাকে সেটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। বলছে কস্ট অ্যান্ড রিটেন ডাউন ভ্যালু, দুটো পার্ট দিয়েছে, কস্ট এবং রিটেন ডাউন ভ্যালু। কস্ট হচ্ছে 60,000 টাকা আর রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। তাহলে 40,000 টাকা, তাহলে অ্যাকচুয়ালি 40,000 টাকার মেশিনারিটা আমি বিক্রি করলাম কত, 44,000 টাকা, ক্লিয়ার। তার মানে আমার প্রফিট হলো না লস হলো, প্রফিট হলো অটোমেটিক। তাহলে আমরা কি করব, প্রফিট অন সেল বলে 44,000 মাইনাস 40,000 করে 4,000 টাকা, এটা কোথায় নেবো, টু অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ক্লিয়ার। টু অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা খুব ভাইটাল জিনিস, অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছ। এইবার চলে আসি তারপরে অংশটায়। দেখো বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কত হবে, তাহলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশনটা তো নিতে হবে। ডেপ্রিসিয়েশন তার মানে কত, তোমার 60,000 টাকা ছিল, 60,000 টাকা ছিল। রিটেন ডাউন ভ্যালু কত হয়েছে, রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি 20,000 টাকা তোমার ডেপ্রিসিয়েশন, তাহলে এটাই ডেপ্রিসিয়েশন, এটা রিটেন ডাউন ভ্যালু মানে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে এটা হচ্ছে কস্ট। তাহলে 20,000 টাকাটা কিন্তু আমার কত বেরোলো, 20,000 টাকাটা বেরোলো আমার ডেপ্রিসিয়েশন। তাহলে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন, এটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে আমি নিয়ে নিলাম। তাহলে দেখো এই তিনটে যোগ করলে কত হচ্ছে, আমি ক্যালকুলেটরে করি তোমাদের সুবিধার জন্য। 44,000 প্লাস হচ্ছে 20,000, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। 3,60,000 3,60,000 করলে 4,24,000, ক্লিয়ার, ইউ আর রাইট, 4,24,000। তার থেকে বাদ দাও তুমি 2,40,000, 2,40,000 লেস করলাম 4,000 মানে প্রফিট, ঠিক আছে। 4,000 লেস করলে 1,80,000। তাহলে এইটাই বেরোলো আমার কি, টু ব্যাংক। এখানে ব্যালেন্স বলে হয় না, এখানে টু ব্যাংক বলে আসছে। কত হচ্ছে তোমার 2 লাখ, ব্যালেন্স বলে আসছে 1,80,000 টাকা, ক্লিয়ার। সবার সামনে করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, যদি এই পদ্ধতি না করো তুমি আরেকটা ডিসপোজাল অ্যাকাউন্ট বলেও খুলতে পারো। আমি দুটোই দেখিয়ে দিয়েছি তোমাদের সামনে সুবিধার জন্য। দেখো আমি এই দুটোর মধ্যে যদি তুলনা করি, দেখো এই যে 2,40,000, আমি 2,40,000 ওপেনিং নিলাম, ক্লোজিংটা আমি নিলাম এখানে, এই অবধি হয়ে গেল। তারপরে কি হলো, তোমার মেশিনারি ডিসপোজাল বলে এই 60,000 টাকাটা আসছে। তাহলে মেশিনারি ডিসপোজাল খুলতে হবে। মেশিন হচ্ছে তোমার কস্ট প্রাইস হচ্ছে তোমার 60,000, অ্যাকচুয়ালি কি মেশিনারি অ্যাকাউন্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যেমন ডেপ্রিসিয়েশন তোমরা করেছো তখন এই অঙ্কটা করেছো। সেল হচ্ছে 44,000 টাকা, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000, তাহলে প্রফিট বলতে পারো, প্রফিট তোমার 4,000 টাকা প্রফিট অন সেল বেরিয়েছে আমার, তাই তো। তাহলে প্রফিট অন সেল 4,000 টাকা বেরিয়েছে। তাহলে আমার কি পেলাম, যে কস্ট প্রাইস 60,000 টাকা, টোটাল দেখে নাও 4,20,000, 4,20,000। তাহলে আমি যে মেশিনারি ডিসপোজাল মানে কি অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত নেবো, 60,000,
এই যে 60,000 কস্ট প্রাইস নিয়ে নিলাম, তাহলে নিয়েও কিন্তু আমি এইভাবে খুলতে পারি। তবে আমি বেটার বলবো যে এইভাবে তোমরা খুলবে, তাহলে অনেক বেটার, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এইবার চলে আসি আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কেন প্রভিশন? কেন এখানে একটা ডেপ্রিসিয়েশন ছিল। তাহলে এইবার দেখো ডেপ্রিসিয়েশন কত ছিল এখানে। এখানে ডেপ্রিসিয়েশন ছিল তোমার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন। এটা ট্রান্সপারেন্টলি বলতে পারো। দেখো 20,000 টাকা কোথায় লিখেছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। হেডিংটা কি ছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে এদিকে ক্রেডিটে ছিল, তার ডেবিটে হবে। দেখতে পাচ্ছ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট বলে এটা ট্রান্সফার, তাই না? এটা ট্রান্সফার এন্ট্রি, 20,000 টাকা নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। এইবার দেখো ডেপ্রিসিয়েশন বলে কি আছে, ডেপ্রিসিয়েশন বলে কি আছে অঙ্কের মধ্যে, সেটা দেখে নাও। আচ্ছা, দেখে নাও। প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ব্যাড ডেট হয়ে গেল, ট্রেড ক্রেডিটর, ডিবেঞ্চার, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। দেখো লং টার্ম প্রভিশন লাইবিলিটির মধ্যে চলে যাচ্ছে, নন কারেন্ট লাইবিলিটির মধ্যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন হচ্ছে 80,000 টাকা আর হচ্ছে 1 লাখ। এখানে কিন্তু একটা জিনিস বলার আছে, দেখো যেহেতু এটা লাইবিলিটি, লাইবিলিটি হলেই কিন্তু মনে রাখবে যে পরের বছর যেটা হবে সেটা ডেবিটে বসবে। তাহলে পরের বছর কত আছে এখানে, 1 লাখ। তাহলে 1 লাখ টাকা ডেবিটে বসলো, আর তোমার 80,000 টাকা হচ্ছে গত বছর, তাহলে সেইটা হয়ে গেল বাই বলে চলে আসে। আর এখানে তো আমরা পেয়েই গেছিলাম যে তোমার 20,000 টাকা ট্রান্সফার এন্ট্রি করেছিলাম, তাহলে ব্যালেন্স কত হলো, 40,000 টাকা ব্যালেন্স। সেটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিতে হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো করেছি প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। আবার অ্যাডজাস্টমেন্টে চলে যাই। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে যদি চলে যাই, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 1 নম্বরে আছে। দেখো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত আছে তুমি দেখো। যেহেতু অ্যাডজাস্টমেন্টে আছে সেই কারণে আমরা অ্যাকাউন্ট খুললাম, না হলে তুমি নাও খুলতে পারতে, কোনো অসুবিধা ছিল না। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স দেখো তোমার এদিকে করে 30,000 আর 25,000 দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখো শর্ট টার্ম প্রভিশনে দেখো আছে। শর্ট টার্ম প্রভিশন আমরা একসাথে দেখেছিলাম অ্যামাউন্টটা কত, 80,500 আর 95,500 আমরা বসিয়ে দিয়েছিলাম শর্ট টার্ম প্রভিশন, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটার মধ্যে ঢুকে রয়েছে, এটা 1 নম্বর ওয়ার্কিং নোট। তাই 1 নম্বর ওয়ার্কিং নোটে যেই যাবে তুমি দেখবে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 30,000 আছে আর 25,000, তাহলে বাই বলে 30,000 চলে আসে। এটা হচ্ছে দেখো, এটা কিন্তু অ্যাসেটের মধ্যে, লাইবিলিটির মধ্যে আছে। লাইবিলিটির মধ্যে থাকা মানে কি আমি বলেছিলাম, যেটা গত বছর হবে সেটা বাই বলে চলে আসছে। তাহলে দেখো আমাদের এখানে দেখে নি 30,000 টাকাটা গত বছর, তাহলে 30,000 টাকাটা বাই বলে চলে আসছে, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে তোমার 25,000 টাকাটা কারেন্ট ইয়ার, তাহলে 2 বলে চলে আসছে, হয়ে গেল। এইবার অ্যাডজাস্টমেন্টে দেখো কি আছে, 35,000 টাকাটা পে করা হয়েছে। তাহলে 35,000 টাকাটা পে করা হয়েছে মানে টু ব্যাংক বলে চলে আসছে তোমার। 35,000 টাকা আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট পে করলে ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে টু ব্যাংক বলে চলে আসছে 35,000 টাকা। এখানেও সিমিলারলি যদি তুমি টোটাল করো 60,000, 60,000 থেকে বাদ দাও 30,000, তাহলে 30,000 পড়ে থাকলো, সেটা অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হলো। তারপর দেখো প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্ট। প্রপোজ ডিভিডেন্ডটা কোথায় পাচ্ছ, প্রপোজ ডিভিডেন্ডটা দেখো আমার এখানে অ্যাডজাস্টমেন্টে আছে 4 নম্বরে। প্রপোজ ডিভিডেন্ড 30,000 টাকা হচ্ছে 2018-তে, কিন্তু পে করেছে 19-এ। ঠিক আছে, ইন অ্যাডিশন টু ইন্টারিম ডিভিডেন্ড। ইন্টারিম ডিভিডেন্ড তুমি এখানে ঢোকাতেও পারো, নাও ঢোকাতে পারো। তাহলে পে করেছে 30,000 টাকা, তাহলে 30,000 টাকা নিয়ে নিলাম। আর প্রপোজ ডিভিডেন্ড এখানে দেখো তুমি পেয়ে যাবে ওই শর্ট টার্ম প্রভিশনে 37,500 গত বছরে, মানে হচ্ছে বাই বলে নিলাম। আর এই বছরে 52,000 টাকা, তাহলে এই বছরে 2 বলে নিলাম। এটা 52,500 আছে, হ্যাঁ 52,500, তাহলে 52,500 বলে নিলাম। টোটাল করো তুমি 82,500,
অ্যাডজাস্ট করো, 37,500 বাদ দাও, তাহলে পেলাম 45,000 টাকা। এটা পিএল অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছে। এইবার চলে আসি ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার দেখো কি আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2,50,000 আর 3,50,000। এই যে দেখো গত বছরের থেকে পরের বছরে বেশি আছে। যদি এখানে অ্যাডজাস্টমেন্টে না থাকতো, এই বোনাস শেয়ারটা যদি না থাকতো, এখানে বোনাস শেয়ার রয়ে গেছে 3 নম্বর অ্যাডজাস্টমেন্টে, যদি না থাকতো তাহলে আমি কি করতাম, ইস্যু অফ শেয়ার বলে তোমার কি করতাম, বাদ দিয়ে ইস্যু অফ শেয়ার 1 লাখ হয়ে যেত। কিন্তু বোনাস শেয়ারটা আছে বলে সেটা করতে পারছি না। যাক গিয়ে, তা এটাও লায়াবিলিটি। 2,50,000 টাকাটা গত বছরেরটা তাহলে বাই বলে চলে আসছে, আর এই বছরেরটা 3,50,000 টু বলে চলে আসছে, হয়ে গেল। এইবার সেখান থেকেই তো বোনাস শেয়ার ইস্যু করেছে, এবং এখানে বলেছে যদি 5খানা ইকুইটি শেয়ারের জন্য 2খানা বোনাস শেয়ার ইস্যু করেছে, তাহলে 5টার জন্য মানে কি তোমার 5টার জন্য তোমার 2টো বোনাস শেয়ার ইস্যু করেছে, তাহলে একটার জন্য কত, 2/5, তাই তো? দেখো এইভাবে তুমি ক্যালকুলেশন করছো। আর টোটাল কত ছিল দেখো, তোমার হচ্ছে 2.5 লাখ ছিল, 2,50,000। 2,50,000 ইস্যু অফ শেয়ার দেখে নাও, গত বছরেরটা ধরবে 2,50,000, এটা কিন্তু 2,50,000 ধরবে গত বছরেরটা, কিন্তু বারবার বলছি ইন্টু 2,50,000 যদি করে দিই তাহলে কত আসছে দেখো, এই যেখানে করা হয়েছে 2,50,000 ইন্টু 2/5 করলে 1 লাখ আসছে, তাহলে 1 লাখ, তাহলে কি করলে 3,50,000, এখানেও 3,50,000 টোটাল হয়ে গেল, তাহলে মিলে গেল কিন্তু, ঠিক আছে। এইবার চলে আসি আমরা, আমাদের আর অ্যাডজাস্টমেন্ট আছে দেখে নাও, আর অ্যাডজাস্টমেন্ট নেই, 4টে অ্যাডজাস্টমেন্ট ছিল, 4টি হয়ে গেছে। এইবার কি করব, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অ্যাডজাস্টেড, ব্র্যাকেটে অ্যাডজাস্টেড অ্যাকাউন্ট লিখতে পারো, অথবা আমরা এটার পরিবর্তে কি লিখি, প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এখানে দেখো অঙ্কের মধ্যে প্রফিট অ্যান্ড লস, রিজার্ভ অ্যান্ড প্রভিশনে যাও তাহলে তুমি বুঝতে পারবে, রিজার্ভ অ্যান্ড প্রভিশন, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে ডাইরেক্ট দেওয়া আছে, এখানে কিন্তু পিএল বলে নেই, তাই আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লিখলাম। যদি এটা পিএল থাকতো তাহলে পিএল বলে নিতাম, পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। পিএল অ্যাডজাস্টমেন্ট আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস একই রকম বলতে গেলে, সুতরাং কোনো ঘাবড়াবার কিছু নেই। তাহলে দেখো 1,50,000 আর 1,40,000, গত বছর 1,50,000, তার মানে হচ্ছে বাই বলে চলে আসছে, আর এই বছর 1,40,000 দেখো ক্লোজিংয়ে চলে এলো এই বছরে, হয়ে গেল এই অবধি কমপ্লিট। এইবার দেখো কোথায় কোথায় তুমি অ্যাডজাস্টমেন্ট ছিল সেইটা নিয়ে নাও, আমি পাশেরটা দেখে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার ছিল প্রথমে যেটা ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনের মধ্যে, দেখো পিএল অ্যাডজাস্টমেন্ট কোথায় ছিল, দেখো এখানে প্রথমেই যে আইটেমটা পাচ্ছি 4,000 টাকা অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট, এখানে 2 বলে আছে, 2 বলে তাহলে বাই প্রফিট অ্যান্ড বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট হবে, বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্রফিট অন সেল, এখানে 1 লাখ হবে না, এখানে হচ্ছে 4,000, ওখানে ভুল আছে, 4,000 হবে, ঠিক আছে হলো। তারপরে দেখো আর কি আছে, কোথায় অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট বলে আছে সেইটা তুমি নিয়ে নাও, আমি সেইটা আগে নেওয়ার চেষ্টা করছি। দেখো এইখানে আছে 40,000, বাই বলে আছে, তার 2 বলে আসবে, 2 প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে আসছে, এই যে 40,000 দেখতে পাচ্ছ। তারপরে কি আছে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্সে আছে, এখানেও বাই বলে আছে, তাহলে 2 বলে আছে, 30,000 টাকা চলে আসবে, কি না প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, দেখতে পাচ্ছ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। আচ্ছা তারপরে দেখো কোথায় আছে, প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ডে বাই বলে আছে, 2 বলে চলে আসবে, 2 প্রপোজ ডিভিডেন্ড 45,000 টাকা, 45,000 প্রপোজ ডিভিডেন্ড চলে আসছে, ব্র্যাকেটে ট্রান্সফার লিখে দিয়েছি আমি, কারণ এটা ট্রান্সফার এন্ট্রি, ক্লিয়ার। আর এখানে দেখো একটা অ্যাডজাস্টমেন্ট ছিল অঙ্কের মধ্যে, সেইটা আমরা নিইনি এখনো, বলেছিলাম যে নিতে পারো তুমি, ওখানে অ্যাডজাস্ট করতে পারো। তোমার প্ল্যান্ট অ্যান্ড এই ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ডের মধ্যে আমরা নেব না, এটা আলাদা লিখবো। সেটা হচ্ছে দেখো এই ইন্টারিম ডিভিডেন্ড বলছে 25,000 টাকা পে করেছে, ইন্টারিম ডিভিডেন্ড যদি পে করে তাহলে 2 ইন্টারিম ডিভিডেন্ড নিবে 25,000 টাকা, হয়ে গেল। এবার অ্যাডজাস্টমেন্ট কিন্তু 2 জায়গায় আসবে, তাহলে ফান্ড ফ্লোতে একবার নিয়ে নেবো, এখানে একবার নিয়ে নিলাম, প্রতিটা দেখো আইটেম 2বার করে আসছে। তারপরে চলে যাচ্ছি আমরা শেয়ার ক্যাপিটালের মধ্যে, শেয়ার ক্যাপিটালের মধ্যে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে আসছে 1 লাখ, তা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আর বলেছিলাম অ্যাডজাস্টেড পিএল একই, তাহলে কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে, তা 2 বলে আসবে, দেখো বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার বলে 1 লাখ টাকা চলে এলো, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো।
এইবার দেখো আমাদের অন্য আইটেমগুলো এখানে আর কিছু নেই অ্যাডজাস্টমেন্টে। এইবার দেখো আমরা যদি ব্যালেন্স শিটটা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে কোনগুলো নিই সেটা তুমি খেয়াল করো। হ্যাঁ, ডিবেঞ্চার ইস্যু এক্সপেন্সেস রিটেন অফ বলে আচ্ছা, ডিবেঞ্চার ইস্যু দেখো, ডিবেঞ্চার ইস্যু এক্সপেন্সেস বলে আমরা নিচ্ছি। হ্যাঁ, এই যে ডিবেঞ্চার ইস্যুড, এই আদার নন কারেন্ট এক্সপেন্সেস তোমার 10,000 আছে আর 3,000 আছে, দেখতে পাচ্ছ এটা অঙ্কের মধ্যে আছে। তাহলে তুমি ব্যালেন্সটা নিয়ে নাও, 7,000 টাকাটা টু ডিবেঞ্চার ইস্যু এক্সপেন্সেস রিটেন অফ বলে নিয়ে নিচ্ছি। আরেকটি কি আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ হয়, ওই দুটো এক্সপেন্সেস রিটেন অফ হচ্ছে। প্রিলিমিনারি এক্সপেন্সেসটা কোথায় পেয়েছো দেখো তোমরা, তোমার রয়েছে কত, 15,000 আর 12,000, তাই তো প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ। আচ্ছা, এই যে এইখানে দেখো আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে 15,000 আর 12,000, তুমি রিটেন অফ বলে তুমি নিয়ে নিলে 3,000। এটা কিন্তু খেয়াল রাখবে, বারবার বলছি, দেখো এই দুটোই তোমার আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে যেটা আসছে দুটোই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, রিটেন অফ বলে। কিন্তু হয়ে গেল আমাদের এইগুলো, হয়ে গেছে তোমার 1,40,000 হয়ে গেছে, এখানে আর কোনো নেই। আমি কি করব, এইবার টোটাল করো, তুমি টোটাল করলে কত হচ্ছে দেখে নাও, 40 আর 30 70,000 প্লাস হচ্ছে 45,000 45,000 প্লাস হচ্ছে 1,25,000 প্লাস হচ্ছে 7 আর 3 10, 1,50,000। দেখতে পাচ্ছ তোমাদের সামনেই করছি, 3,90,000, 3,90,000 থেকে বাদ দাও তোমার 1,50,000, 1,50,000 বাদ দিলে তারপরে তোমার 4,000 বাদ দাও, 4,000 বাদ দাও, তোমার 2,36,000 টাকা বেরিয়ে এলো। এটা কি হলো না, বাই ট্রেডিং প্রফিট অর্থাৎ ফান্ড ফ্রম অপারেশন। এইটা কি বলবো আমরা, ফান্ড ফ্রম অপারেশন। এটা কিন্তু ক্যাশ ফ্লোতে বের করতে হয় না, আমাদের ফান্ড ফ্লোতেই কেবলমাত্র বের করতে হবে। এইবার চলে আসি ফান্ড ফ্লো স্টেটমেন্ট, লাস্ট পার্ট এটা কিন্তু, ঠিক আছে, লাস্ট পার্ট ফান্ড ফ্রম অপারেশন। তাহলে কত পেলাম আমি, 3,36,000, দেখতে পাচ্ছ 3,36,000 টাকা পেলাম ফান্ড ফ্রম অপারেশন। সোর্সেস মানে কি বলেছিলাম, সোর্সেস মানে ব্যবহার করলাম, আর কোত্থেকে টাকা আসছে সেইটা করছি, আর অ্যাপ্লিকেশন মানে ব্যবহার করছি অর্থাৎ ইউজেস, ঠিক আছে। তাহলে আর কোত্থেকে টাকা এসছে, সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থেকে এসছে 44,000 টাকা, কেন অ্যাডজাস্টমেন্টে ছিল, আমরা এক জায়গায় নিয়েছিলাম মাত্র 44,000 টাকা, আরেক জায়গায় চলে আসছে। আর দেখো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটালটা বের করেছিলাম আমরা, সেখানে কিন্তু ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল পেয়েছিলাম 20,000, এই 20,000 টাকাটা কিন্তু এখানে চলে আসবে। বলে রাখি, ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল হলে সোর্সেসে আসবে, যদি ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল হয় তাহলে অ্যাপ্লিকেশনে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই তিনটে হয়ে গেল, 3 লাখ টাকা বেরিয়ে গেল টোটাল। এদিকে দেখো, যেহেতু অ্যাপ্লিকেশন মানে হচ্ছে খরচ মানেই সমস্ত পারচেস, আর এইদিকে মানে হচ্ছে সেল, টাকা পাচ্ছি মানে সেল, আর অ্যাপ্লিকেশন মানে হচ্ছে পারচেস। এবার পারচেস কোনগুলো আছে দেখে নাও, তুমি বের করেছিলে পারচেস, এই যে দেখো 1,80,000 টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, 1,80,000 টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পেলাম। প্রপোজ ডিভিডেন্ড পেমেন্ট ছিল, দেখো প্রপোজ ডিভিডেন্ডের পরেরটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। ওই ইন্টারিম ডিভিডেন্ড বলেছিলাম যে দুবার আসবে, 25,000 টাকা এলো। আর এইখানেও দেখো ওই যে বলেছিলাম 25,000 টাকাটা অ্যাডজাস্টেড পিএ লেগেছিল, দেখতে পাচ্ছ। তারপরে প্রপোজ ডিভিডেন্ড চলে আসি, প্রপোজ ডিভিডেন্ডে কি আসে, পেমেন্ট, এই যে প্রপোজ ডিভিডেন্ড পেমেন্টে 30,000 টাকা, ঠিক আছে, প্রপোজ ডিভিডেন্ডে 30,000 টাকা এটা এলো। ইনকাম ট্যাক্স কত, দেখো ইনকাম ট্যাক্স তুমি দেখো পেমেন্ট করেছো 35,000 টাকা, 35,000 টাকাটা ডবল এফেক্ট, কিন্তু বারবার বলছি যেহেতু অ্যাডজাস্টমেন্টে আছে, ঠিক আছে। এই অবধি হয়ে গেল, আর কিছু নেই আমাদের, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন নেই। এইবার দেখো, এটা কিন্তু আরেকটা পার্ট তোমাকে জানতে হবে ভালো করে, সেটা হচ্ছে আমাদের যখন ডিবেঞ্চার হয় অথবা প্রেফারেন্সিয়ার থাকে, তখন কিন্তু ওদের কিন্তু রিডেমশন অফ ডিবেঞ্চার অথবা রিডেমশন অফ প্রেফারেন্সিয়ার হতে পারে। রিডেমশন আর ইস্যুর মধ্যে পার্থক্য কি দেখো, দেখে নাও। যদি পরের বছরটা বেশি হয় আগের বছরের থেকে তাহলে ইস্যু হয়, আর যদি ধরো
2019-এর অ্যামাউন্টটা বেশি 2018 থেকে, তাহলে এটা কি হবে? ইস্যু। ঠিক আছে। আর যদি 2019-এর অ্যামাউন্টটা ছোট হয় 2018 থেকে, তাহলে কি হবে? রিডেমশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো ডিবেঞ্চার সাধারণত রিডেমশন হয়, আর প্রেফারেন্স শেয়ার সাধারণত রিডেমশন হয়। প্রেফারেন্স শেয়ার আবার ইস্যুও হতে পারে কিন্তু। এবার ডিবেঞ্চার দেখো কত ছিল, তোমরা দেখে নাও ডিবেঞ্চার, তাহলে বুঝতে পারবে। তোমার ডিবেঞ্চার এক্সপেন্সেস আমরা নিয়ে নিয়েছি, প্রভিশন অ্যাডজাস্টমেন্টে নেই, আমরা আগে সব নিয়ে নিয়েছি। এইখানে ডিবেঞ্চার তো লায়াবিলিটি, তাই তো? ডিবেঞ্চার 6% ডিবেঞ্চার দেখতে পাচ্ছ। এখানে 50,000 টাকার আছে গত বছর, আর কারেন্ট বছর আছে 20,000 টাকা। তাহলে কি বললাম, যদি কারেন্ট ইয়ারটা কম হয় তাহলে ডিবেঞ্চার, তাহলে কত ডিবেঞ্চার হচ্ছে দেখো, 50 থেকে 20,000 টাকা বাদ দাও, তাহলে 30,000 টাকা পেয়ে গেলে। তাহলে হয়ে গেলে। এবার টোটাল করো, আর কিছু আসছে না তোমার। 1,80,000 প্লাস 30 আর 20 55,000 করে দাও, 55,000। তারপর হচ্ছে 35 আর 30 মানে 65,000 করলে কত হচ্ছে? 3 লাখ। ঠিক আছে, তা 3 লাখ, এদিকেও 3 লাখ বেরিয়েছে, মিলে গেল। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি দেখেছিলাম, যে ওয়ার্কিং যে ক্যাপিটালটা, এই তোমার ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাংক যেটা ক্লোজিং থাকে সেইটা বেরোয়, কিন্তু এইখানে তা নয়। এইখানে ফান্ড ফ্রম অপারেশন, অর্থাৎ দুটো সাইড মিলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যেখানে না বুঝতে পারবে অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে আমি ছোট করে একবার বলি, আমাদের যা অ্যাডজাস্টমেন্ট থাকবে সেই অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। এখানে 4টে অ্যাডজাস্টমেন্ট ছিল, তার মধ্যে আরেকটা ঢুকে রয়েছে 4-এর মধ্যে, তার 5খানা অ্যাডজাস্টমেন্ট আমরা করলাম। ইস্যু অফ শেয়ারটা করলাম, তোমার বোনাস শেয়ার ছিল, সে বোনাস শেয়ারটাও করলাম। এইভাবে করলাম, এবং শেষে ওয়ার্কিং ক্যাপিটালটাও করলাম। চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল বলে করেছিলাম, ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়েছিল 20,000, সেইটাও নিলাম। মনে রাখতে হবে ডিক্রিজ থাকলে হচ্ছে সোর্সেস, আর যদি ইনক্রিজ হয় তাহলে অ্যাপ্লিকেশন। আর সোর্সেস মানে হচ্ছে কোথা থেকে তুমি আয় করেছো, যে আয়গুলো আসছে সেগুলো সোর্সেস, আর যেটা খরচ হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ।